নমস্কার। দুটো খুব ইম্পর্টেন্ট খবর এসেছে আজকে এবং তা নিয়ে কিন্তু সোমবারের দিন মানে নেক্সট দিন বাজার কিন্তু ভালোভাবে রিয়্যাক্ট করতে পারে। হয়তো দামের ক্ষেত্রে অতটা প্রভাব না পড়লেও সেন্টিমেন্টগতভাবে কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট খবর। প্রথম যে খবরটা এসেছে সেটা হচ্ছে, জানেন, রেটিং এজেন্সি মুডিজরা ভারতের যে রেটিং, আগে ওরা BAA3 এটা রেখেছিল, সেটাকেই তারা বজায় রেখেছে। এবার এই রেটিংটার মানে কি একটু বুঝতে হবে। যদি ফিচ বা অন্যান্য রেটিং সংস্থাদের কথা বলেন, তারা যেমন BBB সেই রেটিংটা মনে করে, বা একদম যেটা জাঙ্কের একটু উপরের রেটিংটা, মুদিজরা সেটাকেই BAA3 বলে। এটা যে মানে মুদিজদের রেটিং যে ফিচের থেকে ভালো ইন্ডিয়ার প্রতি হলো তা কিন্তু নয়। এই দেখে আমাদের লাফাবার দরকার নেই। এটাও কিন্তু মুদিজদের সবচেয়ে নিচের দিকেরই রেটিং, এবং সেটাই ভারতকে দিয়ে এসেছে এতদিন। এবং মনে করা হচ্ছিল মুদিজদের কয়েক মাস আগে, 1-2 মাস আগে ভারতের এখানে আমাদের যে অর্থনৈতিক সেক্রেটারি আছেন তাদের সাথেও মিটিং কাচারি হয়, এবং মনে করা হচ্ছিল যে মুদিজরা হয়তো একটু আপগ্রেড করতে পারে ভারতের রেটিংকে, কারণ ভারতের এখন যে মেক ইন ইন্ডিয়া হচ্ছে, বা ভারতের যে ইকোনমিক্যালি ভারত এখন একটু ওয়ার্ল্ডের মধ্যে নাম করে ফেলছে, সেটাকে দেখে মুদিজরা হয়তো তাকে একটু উন্নত রেটিং দেবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। তার জন্য কিছু কারণ তারা বলছেন। প্রথম কারণ বলছে যে ভারতের খুব ধার হয়ে আছে, ডেট বার্ডেন, সেটা কিন্তু সবসময়ই আছে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা ডেট এটা কিন্তু ভারতের আছেই, সেটা ঠিক আছে। কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় ইউরোপের, এটা আমার পার্সোনাল মত, ইউরোপের অনেক ছোট ছোট কান্ট্রিজ আছে বা ওয়ার্ল্ডের অনেক ছোট ছোট কান্ট্রিজ আছে যারা ইন্ডিয়ার থেকে ইকোনমিক্যালি অনেকটা দূরে আছে, কিন্তু তাদের রেটিং কিন্তু যথেষ্ট মানে ভারতের থেকে ভালো। ইভেন সাউথ ইস্ট এশিয়ারও অনেক ছোট ছোট কান্ট্রিজ আছে যাদের রেটিং এরা কিন্তু ভারতের থেকে বেশি রেখেছে কনসিস্টেন্ট বেসিসে। কেন এমন হয় আমি জানি না। নিচে আপনাদের মতামতে একটু কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের কি মনে হয় এই নিয়ে। যদিও আরও একটা কারণ মুদিজরা বলছে যে এখন পলিটিক্যাল ব্যাপারও একটু হতে পারে, কেন সামনে ভোটের ব্যাপার চলছে, সুতরাং একটু পপুলিস্ট মেজার নিতে পারে। পপুলিস্ট মেজার নেওয়া মানে জানেন, তাহলে একটু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সরকারের রাজস্ব একটু কম হয়, কারণ একটু জনস্বার্থমূলক কাজের দিকে একটু মানে ইলেকশন ইয়ারে একটু বেশি স্পেন্ডিং হয়, যেগুলো বিদেশের সংস্থাদের পক্ষে বা ইন্ডিয়ার গ্রোথের দিক দিয়ে তারা একটু অন্যরকম চোখে দেখে। তো যাই হোক, এইসব কারণ তারা দিয়ে কিন্তু রেটিং সেম রেখেছে এবং আউটলুক স্টেবল রেখেছে। সেটা আগেও ছিল, একই আছে, মানে মুদিজরা কোনো আপগ্রেড করেনি, যেটা কিন্তু একাংশ আমরা মনে করছিলাম যে হয়তো কিছু আপগ্রেড আসতে পারে এবং ভালো, তো সেটা হলো না। তো সেটার দিকে একটা বাজার কিন্তু রিয়্যাক্ট করতে পারে। যদিও এখন গিফট নিফটি ট্রেডিং চলছে, সে তেমন কিছু রিয়াকশন করেনি, কিন্তু তাও একটা ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু ভারত, মানে কালকে কি হয়, মানে সোমবার কি হয় সেটা দেখার। সেকেন্ড যে খবরটা আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিওর লিস্টিং হতে চলেছে, তার ডেট চলে এসেছে। মানে জিও ফিনান্সিয়াল সার্ভিসের কথা আমি বলছি। অগাস্ট 21 মানে সোমবার দিনই কিন্তু আপনাদের ট্রেডিং শুরু হবে। যারা অলরেডি রিলায়েন্স রেখেছিলেন এবং আপনার 20শে জুলাই রেখেছিলেন, এবং যে ডেট ছিল পার্টিকুলার কাট অফ ডেট, সেখানে আপনারা নিশ্চয়ই ক্রেডিট হয়ে গেছে অলরেডি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে। তা নিয়ে আমি অলরেডি একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে দেখে নেবেন, নিশ্চয়ই ক্রেডিট হয়ে গেছে, বা না হলেও সোমবার দিন তো আপনাদের ব্রোকারের টার্মিনালেও দেখিয়ে দেবে যে এফএসএল বা জিও ফিনান্সিয়াল সার্ভিস। এই 21শে অগাস্ট যে তড়িঘড়ি করে হট করে ডেট চলে এলো, তার পিছনে একটা কারণ মনে হচ্ছে, যেটা বিদেশের যে সংস্থাগুলো আছে ইন্ডেক্সে, অনেক ইন্ডেক্সে কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসের স্থান হয়েছে। কেন হয়েছে? যেহেতু রিলায়েন্স সেই সব ইন্ডেক্সে ছিল তাই জন্য। যেমন তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে ফুটসি, রাসেল, এই জিনিস
জিনিসগুলো, যেগুলো বিদেশে কিছু ইন্ডেক্স যেগুলো ভারতীয় স্টকের কিছু অংশ তার মধ্যে আছে, এরকম যেমন MSCI ইন্ডেক্স, একটা উদাহরণ দিলাম আপনাকে। তো এরকম কিছু ইন্ডেক্সে যেখানে রিলায়েন্স আছে সেখানে তার বদলে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এসেছিল, এবং তাদের তরফ থেকে বিদেশের ওই ইন্ডেক্স মেনটেনেন্স যারা সংস্থা তাদের থেকে খবর এসেছিল যে ওরা 20 দিন ওয়েট করেছে কিন্তু কোনো রকম লিস্টিং ডেট বা কোনো রকম কিছু পাচ্ছে না বলে 22শে অগস্ট থেকে কিন্তু জেএফএসএলকে ওই যে তাদের ইন্ডেক্স সেখান থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছিল। তাই জন্যই আমার মনে হয় তড়িঘড়ি করে ডেট চলে এলো অগস্ট 21-এ, আজকেই ঘোষণা করা হয়েছে যে পরের ট্রেডিং দিনেই এটা লিস্টিং হবে। এটা একটু আমার মনে হয় ওই জন্যই, যাতে আউটফ্লোটা না হয়, কারণ ইন্ডেক্স থেকে বেরিয়ে গেলে তো একটু সেলিং আসতে পারে, সেই জিনিসটা যাতে না হয় তার জন্যই কিন্তু আমার মনে হয় এই ব্যবস্থাটা। দেখা যাক সোমবার কি হয়। আমি তো সুপার এক্সাইটেড, কারণ আপনারা জানেন আমার কাছেও কিছু পরিমাণ জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ার ক্রেডিট হয়েছে, আমি আলাদা করে ভিডিও করেও আমি বলেছিলাম। তো সোমবার দেখা যাক কি হয়। সোমবার মানে এমনি তো মার্কেটের জন্য একটু খুব ইম্পর্টেন্ট দিন, আমি সেটা নিয়েও 5 মিনিট এই ভিডিওতেই আলোচনা করে দেবো যে মার্কেট কিন্তু খুব 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 ক্রিটিক্যাল জায়গায় বন্ধ হয়েছে, এবং বন্ধটা একটু হলেও খারাপের মতোই হয়েছে। কেন খারাপ, কি খারাপ, আরও কি খারাপ হতে পারে সেই নিয়ে আলোচনা একটু করব। 5 মিনিট একটু ওয়েট করে যান। আর সোমবার তো লাইভ ক্লাসও থাকবে, সেখানে যে জিও ফিনান্সিয়াল এর লিস্টিংটাও আমরা থাকবো যারা লাইভ ক্লাসে এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট। তবে অনেক কিছু চেঞ্জ হতে চলেছে এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে। এই উইকেন্ডে একটা ভালো ঘোষণা আপনাদের জন্য আছে, মানে শুধু স্টুডেন্টদের জন্য নয়, আপনারাও যারা আমার চ্যানেলের ভিউয়ার তাদের জন্যও আছে। একটা জিনিস আমি লঞ্চ করতে চলেছি, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার তার জন্য দরকার, এবং আপনাদের যারা ট্রেডিং করেন স্পেশালি মার্কেটকে দেখতে চান এবং অফিসের পাশাপাশি একটু মার্কেটে সময় করে ওঠা হয় না, তাদের জন্য তো খুব সুন্দর একটা জিনিস হতে চলেছে। কি সেই জিনিস আমি উইকেন্ডেই রিভিল করব। তবে কোনো মানে আলাদা করে ওই ভাববেন না যে কোনো কোর্স লঞ্চ করছি, বা এই যেটা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ ছিল সেটা তো চলছেই, সেটা নয়, এমন একটা জিনিস লঞ্চ করতে চলেছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের খুব উপকারে লাগবে, স্পেশালি যারা চাকরি করেন, মার্কেটকে সময় দিতে পারেন না। হ্যাঁ, অনেকটা মানে ভালো লাগবে। তো যাই হোক, সেটা বলবো উইকেন্ডে। আর ভিডিওকে ভালো লাগলে প্লিজ লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন আরেকটা যেটা মার্কেট নিয়ে বলছি সেটা বলি। মার্কেট আজকে বন্ধ হয়েছে 19,300-র নিচে, মানে 300-র নিচে এমনি বন্ধ দিয়েছিল 3:30-র সময়। ওয়েটেড অ্যাভারেজ ক্লোজিংয়ে যে অ্যাডজাস্টেড ক্লোজিং হয় সেটা হয়তো 19,300-র উপরে হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কেন এই ক্লোজিংটা খারাপ সেটা একটু বলার আগে আমি একটু জিও ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে একটা বলা বাকি আছে। সেটা হচ্ছে এটা কিন্তু ট্রেড টু ট্রেড সেগমেন্টে লিস্টিং হচ্ছে, মানে যেখানে T2T আপনার এনএসিতে এবং বিএসিতে এটা বিই, মানে ওর যে স্টক গ্রুপ সেটা বিই থাকবে। মানে ট্রেড টু ট্রেড সেগমেন্ট কি, সেখানে হচ্ছে আপনি ইন্ট্রাডে করতে পারবেন না, বা আপনি একদিনে মানে সোমবার কেউ হয়তো জিও ফিনান্সিয়াল শেয়ার কিনলেন, সেই দিনই সোমবার দিনই আপনি বিক্রি করতে পারবেন না, বুঝতে পারছেন? সোমবারই কিনে সোমবারই বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, আপনার কাছে আগে থেকে জিও ফিনান্সিয়াল সার্ভিসের শেয়ার আছে, যেমন আমার কাছে আগে থেকেই আছে। রিলায়েন্স নেওয়াতে 1:1 অনুপাতে যে আমরা যারা পেয়েছেন তাদের কাছে অলরেডি আছে, তারা সোমবারে বিক্রি করতে পারেন। কিন্তু যারা সোমবার কিনে সোমবারই বিক্রি করতে পারবেন না, মানে ইন্ট্রাডে চলবে না। আপনি সোমবার কিনলেন, মঙ্গলবার বিক্রি করতে পারেন, মানে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে এলে তারপর আপনি বিক্রি করতে পারেন। সাধারণত এখন T+1 ডেতে সেটেলমেন্ট হয়, সুতরাং ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার পর আপনি হয়তো বিক্রি করতে পারেন, হয়তো না, বিক্রি করতে পারেনি, ঠিক আছে, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার আগে ছাড়া আপনি বিক্রি করতে পারেন না। ইন্ট্রাডে তো একদমই নয়, এটা হচ্ছে T2T। আর সাধারণত এইসব স্টকে ট্রেড টু ট্রেড সেগমেন্টে 5%-এর সার্কিট লিমিট থাকে বেশিরভাগ স্টকের। তবে দেখা যাক জেএফএসএল এর কি হয়, আমার মনে হয় তাই মতন ধার্য হবে। যাই হোক, এবার আসি মার্কেট নিয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে একটা নিচের থেকে 200 মানে 19,270 এসবের থেকে একটু সেকেন্ড হাফের দিকে একটু বাউন্স ভালো এসেছিল এবং 370 পর্যন্তও গেছিল। এবং তখন যদি আপনারা টিভি চ্যানেল ফলো করেন, কিছু বিজনেস চ্যানেল, সবাই কিন্তু বুলিশ হয়ে গেছিল যে সুন্দর উপরে মুভ দিচ্ছে, এই তো 400-র মোটামুটি যাবে, খুব সুন্দর হয়ে গেছে, এই হয়ে গেছে, এরকম একটা রব এসেছিল।
তো ওই যা হয়, মানুষ যখন যা ভাবে মার্কেট তার উল্টোটা করে দেখিয়ে দেয় যে কে কত বড়, হ্যাঁ মার্কেটই যে সুপিরিয়ার সেটা বুঝিয়ে দেয়। তো মার্কেট কিন্তু সেখান থেকে একদম রিটার্ন ব্যাক করে আবার সেই 300-র কাছাকাছি গিয়ে বন্ধ হয়। এই যে রিভার্সটা যেহেতু করেছে, আজকে যদি চার্টটা দেখেন, আমি চার্ট খুলছি না, আমি এখানে এঁকে দিচ্ছি কারণ চার্টটা আজকে মনের মধ্যে আমার গেঁথে আছে। ধরুন আজকে উপর থেকে এরকমভাবে নেমেছে, নেমে একটু এরকম করেছে, তারপর হঠাৎ করে একটু বেড়েছে, দুটো ক্যান্ডেলে, দুটো 15 মিনিটের ক্যান্ডেলেই দেখবেন এরকম বেড়েছে, দিনের হাইকে কিন্তু ক্রস করে গেছিল, তারপরে কিন্তু আবার এরকমভাবে নিচের দিকে এসে এরকম বন্ধ। এই যে ভোলাটিলিটিটা হলো, এইটা কিন্তু একটু দেখার মতো, মানে এই জিনিসটা, এবং এতেই কিন্তু ট্রেডারদের অনেক পয়সা লস হয়। আপনারা মানে কমেন্ট করে জানাবেন যে এই ভোলাটিলিটিতে আজকে আপনাদের কিছু হয়েছিল কি না। এই জন্য আমি বারবার বলি, বেশিরভাগ আমার স্টুডেন্টদেরও বলি, আপনাদেরও বলি, সব দিন যে ট্রেড করতে হবে তা নয়। যখন মার্কেট ভিক্স 12.5-এ আছে, এর আগের দিন লাইভ ক্লাসে ছিলাম, আমি বারবার স্টুডেন্টদের বারবার কথা বলছিলাম, ভিক্স নিয়ে আমি সাধারণত বেশি বলি না, কিন্তু সেদিনকে বারবার বলছিলাম ভিক্স এখন 12.5, ভিক্স এখন 12.5। আমরা আগে 10-এ ভিক্সে কাজ করে এসেছি, ঠিক আছে, ওই ভুল গেও দিন, মানে ওই দিন চলে গেছে 10 ভিক্স, এখন 12, তাতেই এরকম হচ্ছে। যখন ভিক্স 14-তে থাকবে, 15-তে থাকবে, তখন তো কি যে হবে তখন দেখবেন। তাই জন্য ট্রেডিং 2 মাসে ধরুন প্রফিটেবল কেউ আছেন, 3 মাসে প্রফিটেবল আছেন, তাহলেই মার্কেট শিখে গেছি, এইটা বলা যায় না। মার্কেট এক এক দিন এক এক রকমভাবে চলে, মার্কেটের এক একটা সাইকেল থাকে। তাই তো আমি এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে লাইভ মার্কেটে রেগুলার বেসিসে আপনাদের সাথে কাজ করি বা আপনাদের সাথে ক্লাসে গুলো বোঝাই, কারণ প্রত্যেক দিন মার্কেট ইউনিক জিনিস হয়। একদিনের মার্কেট যে আরেক দিনে সেম হবে তা নয়, কিন্তু তাতে নিয়ম মেনে কিভাবে নিজেকে কন্ট্রোল করে কাজগুলো করতে হয় সেটাই শেখার, ঠিক আছে। যাই হোক, তো এই ভোলাটিলিটি থেকে আমাদের কিন্তু একটু বাঁচতে হবে। আর 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 আরেকটা কথা বলি, এই জন্য ভোলাটিলিটি থেকে বাঁচবেন তো ঠিক, তার সাথে সাথে ইনভেস্টমেন্টটাও করতে হবে। তাই জন্য ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও এই ভিডিওর শেষের দিকে আমি দিয়ে দেবো, একটু দেখে নেবেন, ঠিক আছে। এবার আমি বলি যে আচ্ছা সঞ্জয়, তাহলে 19,300-র কাছাকাছি বন্ধ দিয়েছে, এটা খারাপ কেন বলছে? কেন আজকে উইকলি ক্লোজিং হয়েছে, আজকে উইকলি ক্যান্ডেল তৈরি হয়েছে, সেটা কিন্তু একদম ক্রিটিক্যাল জোনে এসে বন্ধ হয়েছে। 19,300টা যদি ভেঙে যায়, যেটা কিন্তু বারবার চ্যালেঞ্জ করছে, 19,300 বা 257 আগেও এসেছিল, আজকেও দেখুন 250, 253, 19,253 মোটামুটি লো ফো এরকম গেছে। মানে একটা জিনিসকে, একটা দরজাকে যদি বারবার আঘাত করা হয়, দরজাটা তো অটোমেটিকলি খুলে যাওয়ার দিকেই মানে চান্স থাকে না। তাই জন্য বারবার যদি ও নিচের দিকে এরকম আসতে থাকে, সাপোর্ট তো ভেঙে যাওয়ারই চান্স তখন বেশি হয়। তাই জন্য, আর যেহেতু আজকে উইকলি ক্যান্ডেল, উইকলি ক্লোজিং, তাই জন্য 19,000 যদি একটু 370, 400, 450 এসব দিকে গিয়ে বন্ধ হতো, তাহলে একটু কুশন থাকতো, সেটা কিন্তু হয়নি। তাই জন্যই একটু বললাম যে একটু টেকনিক্যালি জিনিসটা একটু খটোমটো হয়ে আছে। তাই নেক্সট উইকের দিনগুলো কিন্তু খুব চিন্তার ব্যাপার, বা খুব সাবধানে ট্রেড করার ব্যাপার। দেখুন, এখানে অ্যাজ আ ট্রেডার হলে আপনার উঠতি মার্কেট বা নিচু মার্কেট যেদিকেই যাক আপনি রোজগার করতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার ভোলাটিলিটিটাকে হ্যান্ডেল ঠিক করে করতে জানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আজকেই যদি দেখেন, আজকের কঠিন, আমি এইখানেই বলছি আজকে কঠিন ছিল, আমি টুকটাক একটু ট্রেড করেছি, আজকে আমি ক্লাসও করাইনি, একটু ট্রেড মার্কেটকে দেখছিলাম, তাই জন্য ট্রেড করতে হয় বলে করেছি, নইলে আজকে ট্রেড করার কোনো এই ছিল না। যদি আজকে আমার এমনি পজিশন দেখেন, আমি জাস্ট যদি একটা পজিশনও একটা বলি, আমি খুব কুইকলি ওপেন করে কেন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের বলছি কেন এই জিনিসটা দেখাচ্ছি আমি বলি, তার পিছনে একটা কারণ আছে, নাহলে আমি ফট করে আপনাকে দেখাবো কেন। সেটা হচ্ছে, এইখানে যদি আমি আসি, পজিশনসে যাই, দেখুন আজকে এর মধ্যেও আমি যে অপশানে যে ট্রেডগুলো করেছি, তাতে কিন্তু মোটামুটি 5,500 টাকার মতো এসেছে। 5,500 টাকা এখানে দেখতে পাচ্ছেন, 5,500 এসেছে। আমি করেছিটা কি, করেছি হচ্ছে ইনভেস্টমেন্ট কিছু জিনিসে করে দিয়েছি। জানেন এই স্টকগুলো আপনাদের চেনা, এই নিয়ে বহুবার আলোচনা করেছি। ইটিএফও দেখতে পাচ্ছেন, নিফটি বিজ, নিফটি মিড ক্যাপ বিজ, তা নিয়ে কিন্তু ভিডিও আছে, কিভাবে কত পরিমাণে আমি স্মল কেস করেছি, কি করেছি, মানে স্মল কেসের মাধ্যমে আমি নিজে ইনভেস্ট করেছি, এই নয় যে আমি কোনো স্মল কেসের সাবস্ক্রিপশন নিয়েছি, সেসব নয়, ঠিক আছে। তো সেই করেছি, তার ভিডিও আসবে, এই ভিডিওরই এন্ড স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটা একটু দেখে নেবেন, যেখানে আমার লং টার্ম গোলের পোর্টফোলিওটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু সেখানে আমি অ্যাড করেছি এইটাই, যখন ভোলাটাইল মার্কেট একটু হয়েছে, তখন একটু ট্রেডিং মাইন্ডসেট থেকে বেরিয়ে ওই ট্রেডিংয়ে কিছু যদি পয়সা পাওয়া যায়, সেটাকে একটু ইনভেস্টমেন্ট করে দিলাম। সেটাই আমি দেখুন ডেলিভারিতে এগুলো নিয়ে বাড়ি গেছি,
একটা দুটো তিনটে শেয়ার, 5টা শেয়ার, এরকম এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয়। আপনি হয়তো দেখে পারেন মাত্র 5,000 টাকা, না, এখানে এটা ইনভেস্টমেন্ট আমার পোর্টফোলিও, সেটাকেই দেখুন, তাতে মার্জিন অ্যাভেলেবেল 76,000 টাকা মাত্র, তাতে 5,000 টাকা অনেক, তাও কিন্তু নয়। আপনি যদি দেখেন এখানে কোল্যাটারাল ইকুইটি 90 এরকমভাবে আছে, কোল্যাটারাল দেওয়া আছে। কোল্যাটারাল মানে আপনি যে বুঝতেই পাচ্ছেন, মানে আমি এখানে এটা দিই, কোল্যাটারাল মানে আমি প্লেজ করে রেখেছি, কিছু শেয়ার আমার প্লেজ করা আছে, মানে আমার পিওর ফুল ফ্লেজ যে টাকাও আছে তা নয়, তাতে 5,000 টাকা এসেছে, ইজ এনাফ, তাই না? আর বেশি এই ভোলাটিলিটিটাকে একটু প্লে করতে জানতে হবে, এবং প্লে করতে যদি কোনোদিন পারেন, মানে ঠিক হয়ে গেল, মোটামুটি হলো, সেই টাকাটা ফেলে রাখবেন না। কেন বলছি, এই উদাহরণগুলো কেন দিই, দেখুন রিয়েল ট্রেডারের সাথে থাকলে তার মানসিকতাটা আপনি শিখতে পারবেন, যে কেন আমি বলি যে এই টাকাটা ফেলে রাখলে কি হবে, আজকে হয়তো এসেছে, কাল পরশু আমরা তো যখন নতুন শিখি ওই ডিসিপ্লিনটা থাকে না, ঠিক লস করে ফেলবো, তার থেকে বরং একটু হলেও ইনভেস্ট করে দিই। আজকে 5,500 পেয়েছি, আমি তার থেকে ধরুন 4,000 টাকার মতো ইনভেস্ট করে দিয়েছি, আপনাদের সামনেই দেখলেন। হ্যাঁ, মোটামুটি ওরকম, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, আমি ইনভেস্ট কিছু পরিমাণ করে দিয়েছি বা চেষ্টা করেছি, বা তার থেকে হয়তো বেশি একটু করেছি। কেন করেছি, যে হ্যাঁ কিছুটা থাকুক ওখানে। এই ব্যাপারগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, যখন একটু ভোলাটিলিটি বাড়ছে, ভিক্স বাড়ছে, হ্যাঁ, তারপর আবার যখন ট্রেন্ডিং ডাউনওয়ার্ডস হবে, ধরুন 19,300 ভেঙে গেল নিচের দিকে, তাহলে কিন্তু 19,000, 18,800 এই জোনটা ওপেন হয়ে যাচ্ছে। তখন যদি ট্রেন্ডিং নিচের দিকে দিন পাওয়া যায়, তখন আবার ট্রেড হলো, অপশানে স্পেশালি বলছি, তখন আবার ট্রেড হলো নিচের দিকে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন এরকম ভোলাটাইল মার্কেট, তখন সাবধানে বুঝে অল্প লট সাইজে কাজ করতে হবে, মিনিমাম মানে আমি বলবো ম্যাক্সিমাম 1 লটে কাজ করাই এখন বুদ্ধিমানের কাজ, যারা আপনারা নতুন আছেন। তারপর যারা ঠিক আছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা তো পজিশন সাইজ হ্যান্ডেল করা শিখে যাবেনই। ওকে, যাই হোক, এইটুকুনি কথা বলার ছিল। ব্যাংক নিফটি নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না, কারণ স্টক রিলেটেড বা ব্যাংক নিফটি বা কিছু স্টক রিলেটেড ভিডিও আমি উইকেন্ডেও আনবো। তাছাড়া একটু উইকেন্ডে নতুন আপনাদের জন্য জিনিস লঞ্চ হতে চলেছে, তাই জন্য একটু ব্যস্তও আছি আমি এবং আমার টিম। তো যাই হোক, কিন্তু একটু ভালো কিছু আপনাদের জন্য আনবো বলে মনে করতে পারছি। ভালো থাকবেন সবাই, আর এই স্ক্রিনে দেখবেন আপনার ভিডিওটা চলে আসছে, এই ভিডিওটাকে একটু লাইক করে দিন, আর আমার ইনভেস্টমেন্টের ভিডিও এখানে চলে আসছে, একটু দেখে নেবেন সবাই। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।